হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেট হয়ে গেছে, একটা সেকেন্ড আমার একটু ওপেন করে দিই। ওকে, তাহলে আমরা তোমার গত ক্লাসে আলোচনা করছিলাম তোমার মোলারিটি নিয়ে, তারপর আলোচনা করেছিলাম শতকরা ঘনমাত্রা নিয়ে। হ্যাঁ, শতকরা ঘনমাত্রা অল্প কিছু অংশ আমরা এখানে পড়াইছি, বাকিটা বাকি আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। এর আগে আমি গত ক্লাসে তোমাকে বলছিলাম এখানে এই ইনফরমেশনটা আমার একটু দরকার হবে। এই কারণে এটা দেখো, ঘনমাত্রাকে আমরা এখানে ডিফাইন করি। আমাকে একটু এদিক থেকে দেখি, এটা গত ক্লাসে লেকচারটা দিলে ভালো হইতো। ঘনমাত্রাকে আমরা ডিফাইন করি দৈর্ঘ্যের পরিমাণ, মানে যেটা ডিজলভ অবস্থায় থাকে, দ্রবীভূত দৈর্ঘ্যের পরিমাণ ডিভাইডেড বাই তোমার দ্রবণের পরিমাণ। আমাদের এটা একটু দরকার হবে, হ্যাঁ, ক্যালকুলেশন করার জন্য এটা দরকার হবে। আমরা যদি এটা শতকরা ঘনমাত্রা বলি, এটা যদি শতকরা ঘনমাত্রা বলি, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? ঘনমাত্রা হচ্ছে এই দুটো রেশিও, শতকরা ঘনমাত্রা হলে এটাকে 100 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই জিনিসটাকে আমরা 100 দ্বারা আমরা কি করব? মাল্টিপ্লাই করব, এটাকে 100 দ্বারা গুণ করব। তোমাকে এই ধরনের একটা চার্ট আমরা এইভাবে লিখে দিয়েছিলাম। শতকরা ঘনমাত্রা, এটার ক্ষেত্রে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কি তোমার দৈর্ঘ্য। দৈর্ঘ্যের পরিমাণটাকে তোমার রিপ্রেজেন্ট করা হয় এখানে দুই ভাবে, এক হচ্ছে ভরের মাধ্যমে, আর একটা হচ্ছে কি তোমার আয়তনের মাধ্যমে। ভরকে আমরা রিপ্রেজেন্ট করি কি দ্বারা? W, আর আয়তনকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি? V দ্বারা। এখানে ভরের একক হিসেবে ব্যবহার করা হয় গ্রাম, এখানে গ্রাম ব্যবহার করা হয়, আর আয়তনের একক হিসেবে এখানে ব্যবহার করা হয় কি তোমার? মিলিলিটার। এটা আমরা ব্যবহার করি। এই টেবিলটা আমরা লিখে দিচ্ছি, বাট এটার সাহায্যে আমরা এখানে একটা ক্যালকুলেশন করব। এখানে দ্রবণের যে পরিমাণটা, এই পরিমাণটা নেওয়া হয় দুই ভাবে, একই রকম নেওয়া হয় দুই ভাবে। একটা হচ্ছে কি তোমার আয়তন, আয়তনের মাধ্যমে নেওয়া হয়, ভরের মাধ্যমে নেওয়া হয়। আয়তনের এখানে কি আয়তনকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি? ভি, এটা হচ্ছে ভি, আর ভরকে আমরা ডাব্লিউ। এখানে আয়তনের একক হিসেবে ব্যবহার করা হয় মিলিলিটার, আর এখানে ভরের একক হিসেবে আমরা ব্যবহার করি কি? এই টোটাল জিনিসটা আমাদের গত ক্লাসে লেকচার ছিল। আমরা শতকরাকে, শতকরা ঘনমাত্রাকে রিপ্রেজেন্ট করি, এটাকে রিপ্রেজেন্ট করা হয় এরকম পার্সেন্ট সিম্বল। এটাকে রিপ্রেজেন্ট করা হয় কি দ্বারা? পার্সেন্ট তোমার কি সিম্বল। কারণ শতকরা ঘনমাত্রাকে বিভিন্ন উপায়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখব কয়ভাবে রিপ্রেজেন্ট করা যায়। শতকরা ঘনমাত্রাকে, শতকরা ঘনমাত্রাকে বিভিন্ন উপায়ে, বিভিন্ন উপায়ে প্রকাশ করা যায়। এটা বিভিন্ন উপায়ে তোমার প্রকাশ করা যায় এই ঘনমাত্রা। এর উপরে ট্রাই করো। এক, তুমি দেখো এখানে যদি দৈর্ঘ্যের পরিমাণটা, এখানে যদি দৈর্ঘ্যের পরিমাণটা আমরা যদি ভরের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, ভর,
তাই এই দৈর্ঘ্যের পরিমাণটা যদি ভরের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে ভরকে আমরা লিখি কি ডাব্লিউ, এই ডাব্লিউ। দৈর্ঘ্যের পরিমাণটা এদিকে, দৈর্ঘ্যের পরিমাণ আমরা যদি আয়তনের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করি, এটাকে যদি আয়তনের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এই দৈর্ঘ্যের পরিমাণকে যদি হরে আমি আয়তন লিখি ডিভাইডেড, পরিমাণটাকে আয়তনের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে আয়তনকে রিপ্রেজেন্ট করে কি দেব, এই ডাব্লিউ বাই, এই দিলাম কি তোমার ব্র্যাকেট। এই 100 মানে কি পার্সেন্ট, এই হচ্ছে কি তোমার, এই তোমার পার্সেন্ট বাম পাশে দিতে হবে, ডান পাশে না, কোন পাশে, বাম পাশে, 8% ডাব্লিউ। সেকেন্ড কেস দেখো, একটা সেকেন্ড, হ্যাঁ সাইবুল ভাই, পাসওয়ার্ড কাজ করতেছে না। আচ্ছা আমি তাহলে আপনাকে ইসের 9টার দিকে, এখন তো আমি ক্লাস নিচ্ছি, 9টার দিকে একটু যোগাযোগ করি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন একটু দেখো, বোঝার ট্রাই করো। এখানে দেখো সেকেন্ড আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আমি যদি দৈর্ঘ্যের পরিমাণটাকে ডাব্লিউ, এটার মাধ্যমে আমি প্রথমে একবার নিলাম দৈর্ঘ্যের পরিমাণটা, আমি নিলাম কি ভরের মাধ্যমে, দৈর্ঘ্যের পরিমাণটা নিচ্ছে আয়তন, এই কারণে এটা হচ্ছে ডাব্লিউ। আমি যদি এখন সেকেন্ড কেস দৈর্ঘ্যের পরিমাণটা আমি ভরের মাধ্যমে নেব, ভরকে রিপ্রেজেন্ট করা হয় কি ডাব্লিউ, এই হচ্ছে কি ডিভাইডেড বাই, এই হচ্ছে ভাগের সিম্বল, এই ভাগ। এখন আমরা দৈর্ঘ্যের পরিমাণটা আয়তন নেওয়া হয়ে গেছে, এখন আমরা ভরের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। ভরের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করি, ভরকে কি দ্বারা রিপ্রেজেন্ট করে ডাব্লিউ, তখন এটা হয় কি ডাব্লিউ বাই। আর 100 এর জন্য এখানে হবে কি তোমার, এই তোমার পার্সেন্ট সিম্বল। তুমি দেখো এটা হচ্ছে থার্ড, এটা যদি তৃতীয় হবে, আমরা যদি বলি দৈর্ঘ্যের পরিমাণকে আমি ভরের মাধ্যমে রিপ্রেজেন্ট না করে, আমরা এখন দৈর্ঘ্যের পরিমাণটাকে আয়তনের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। দৈর্ঘ্যের পরিমাণটাকে আমি ভরের মাধ্যমে রিপ্রেজেন্ট করা কমপ্লিট, এখন আমি আয়তনের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে উপরে কি হবে ভি। এখন দেখো দৈর্ঘ্যের পরিমাণটাকে যদি আয়তনের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে নিচে হবে কি বলতো, তাহলে ভি বাই ভি। তাহলে এখানে কি 100 এর জন্য এখানে হবে কি তোমার পার্সেন্ট। 4 নম্বর পয়েন্টে দেখো, আমরা যদি দৈর্ঘ্যের পরিমাণটাকে আয়তনের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করি, আয়তন উপরের অংশটা যদি আয়তন হয়, তাহলে উপরেরটা ভি। আর তখন যদি আমি দৈর্ঘ্যের পরিমাণটা আয়তনে না নিয়ে যদি ভরে নিই, তাহলে কি হবে বলতো, নিচে ভরকে রিপ্রেজেন্ট করে কি ডাব্লিউ, তাহলে এটা হবে কি ভি বাই ডাব্লিউ। আর 100 এর জন্য এখানে কত হবে পার্সেন্ট। তখন তোমার এই ইকুয়েশনটা জাস্ট এরকম। আমি যদি পড়াটাকে আবার যদি তোমাকে একটু রিভিউ করি, আমাদের এখানে আছে কি দৈর্ঘ্যের পরিমাণ, এখানে আছে কি তোমার দৈর্ঘ্যের কি তোমার পরিমাণ। দৈর্ঘ্যের পরিমাণটাকে আমি যদি ডাব্লিউর মাধ্যমে যদি ভরের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে উপরে হবে ডাব্লিউ। আর দৈর্ঘ্যের পরিমাণকে যদি আয়তনের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে ডাব্লিউ বাই ভি 100 এর জন্য পার্সেন্ট। যদি আমি দৈর্ঘ্যের পরিমাণটাকে দুইটাকেই যদি ভরের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে এটা ডাব্লিউ বাই ডাব্লিউ। যদি উভয়টাকে দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য দুটাকেই যদি আয়তনের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে ভি বাই ভি। যদি তোমার কি দৈর্ঘ্যের পরিমাণটাকে আয়তনের মাধ্যমে কিন্তু দৈর্ঘ্যের পরিমাণটাকে যদি ভরের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে পার্সেন্ট ভি বাই কি তোমার ডাব্লিউ। এই চার ভাবে রিপ্রেজেন্ট করা যায়। এটার সাথে এটার রিলেশন করা হয় একবার, এটার সাথে এটার সম্পর্ক করা হয়, সেকেন্ড কি হয় এটার সাথে এটার সম্পর্ক করা হয়, এটার সাথে কি এটার সম্পর্ক করা হয়। তার মানে হচ্ছে এই চারটা ভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এটার ক্ষেত্রে ডাব্লিউ বাই ভি, এই ঘনমাত্রাকে বলা হয় ডাব্লিউ মানে কি ভর, আর ভি মানে কি আয়তন। এটাকে ভর আয়তন, তোমার আয়তন শতকরা ঘনমাত্রা বলে, শতকরা ঘনমাত্রা বলে। ওকে, তুমি দেখো এই পর্যন্ত আমরা একটা উদাহরণ দিব তো, এই কারণে এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা।
তুমি দেখো আমরা এটা একটু উদাহরণ দিয়ে আসবো, এটা একটু ডিলেট করে এগুলো আসবে একবার উদাহরণ দিয়ে আসবো। মনে করো যেমন এখন দেখো এটা একটু নিচে লিখলাম, যেমনটা এটা হচ্ছে 5%, এটা ডাব্লিউ এই সেল কি ধরবো। এটা দ্বারা আসলে কি বোঝানো হয়? আমি যদি 5% কি যদি আমি এটা কি শতকরা আছে, এটাকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমি কি লিখতে পারি, উপরে 5 আর নিচে কি বলতো 100। এখানে লিখতে পারি কি 5/100। তুমি দেখো সেকেন্ড কেসে w মানে কি কিসের একক হবে বলতো, ভরের একক। এখানে ভরের এককটা কি দ্বারা রিপ্রেজেন্ট করি, গ্রাম। তাহলে এই হচ্ছে কি তোমার গ্রাম, আর আয়তনের এককটা রিপ্রেজেন্ট করি কি তোমার, তাহলে এই হচ্ছে কি তোমার ইস। তাহলে এটা দ্বারা আসলে কি বোঝায়, 100 ml HCl দ্রবণে কত ml দ্রবণে 100 ml, 100 ml দ্রবণে কি 5 গ্রাম HCl আছে। এটা দ্বারা আসলে কি বোঝায়, 5% W/V HCl দ্রবণের মানে কি, এটা দ্বারা কি বোঝায়, অর্থাৎ 100 ml তোমার দ্রবণে তোমার 5 গ্রাম কি আছে HCl আছে। এটা দ্বারা এটা ইন্ডিকেট। আমি যদি তোমার এই কথাটাকে এই ল্যাঙ্গুয়েজটাকে যদি তোমার কেমিস্ট্রি কনসেপ্টে লিখি শর্টকাটে 5% W/V HCl, এটার মানে হচ্ছে 100 ml দ্রবণে 5 গ্রাম HCl আছে। তুমি একটু দেখো আমি যদি সেকেন্ড কেসের ক্ষেত্রে যদি উদাহরণ দিতে চাই, সেকেন্ড কেস তুমি দেখো এটার সাথে এটার সম্পর্ক শেষ, এখন এটার সাথে এটার সম্পর্ক ছিল, এটা কি ছিল পার্সেন্ট W/W, W কি ভর, এটা কি এই ভর, এটা কি ভর এই কারণে এই পার্সেন্ট দ্বারা কি ইন্ডিকেট করে, শতকরা ঘনমাত্রা, এই শতকরা ঘনমাত্রা। তাহলে এটার যদি আমি উদাহরণ দিতে চাই, যেমন এখানে আমি যদি উদাহরণ দিতে চাই, এখানে আমি ধরে নিলাম যে মনে করো 10%, এটা মনে করো W/W, এটা এখানে আছে মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটাকে আমরা যদি তোমার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই, 10% W/W সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে তোমার কি হবে 10/100 সাধারণ ভগ্নাংশ। ভরের একক কি তোমার গ্রাম, আর এখানে কি ভরের একক কি তোমার, এখানে উপরেও তোমার কি ভর নিচেও কি ভর, তাহলে উভয় ক্ষেত্রে কি হবে গ্রাম বাই কি হবে গ্রাম। আর এটা কি বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড। 100 গ্রামে, এটা 100 গ্রামে কয় গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, 10 গ্রাম। 100 গ্রামের মধ্যে এটা দ্বারা কি ইন্ডিকেট করে, অর্থাৎ 100 গ্রামে তোমার কয় গ্রাম আছে, 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 100 গ্রামে 10 গ্রাম। এখন দেখো এই ঘনমাত্রাটা আমরা কার জন্য ব্যবহার করব, আর এই ঘনমাত্রাটা আমি কাদের জন্য ব্যবহার করব। এই ঘনমাত্রাটা ব্যবহার করা হয় তোমার যদি আমরা কোন একটা ঘনমাত্রা যদি হয় মোলারিটিতে থাকে, কোন একটা ঘনমাত্রা যদি নরমালিটিতে থাকে, তাদের ক্ষেত্রে যদি ঘনমাত্রা কোন একটা দ্রবণের ঘনমাত্রা যদি মোলারিটিতে থাকে, তাহলে ওই দ্রবণের ঘনমাত্রাকে শতকরায় প্রকাশ করা যাবে কিসে, পার্সেন্ট W/V, পার্সেন্ট W/Q। কারণ শতকরা ঘনমাত্রাকে চারটা ফেজে তোমার এটাকে রিপ্রেজেন্ট করা হয়। কয়টা ফেজে, চারটা, চার ভাবে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে কি হবে, যদি কোন একটা দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে থাকে, মোল পার লিটার এককে থাকে, যদি ওই দ্রবণের ঘনমাত্রাকে যদি শতকরা এককে যদি তোমার রিপ্রেজেন্ট করতে চায় যে শতকরা ঘনমাত্রায় রিপ্রেজেন্ট করো, তাহলে তুমি কি করবে, পার্সেন্ট W/V এর মাধ্যমে সেটাকে রিপ্রেজেন্ট করতে হবে, যদি মোলারিটি হয় অথবা যদি নরমালিটি হয়, মোলারিটি অথবা কি নরমালিটি। আর এটা তোমার রিপ্রেজেন্ট করা হয় মোলারিটির ক্ষেত্রে, কার ক্ষেত্রে, মোলারিটি। আসলে আমাদের সিলেবাস কোন একটা দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে দেওয়া, আমি যদিও মোলারিটি নিয়ে কথা বলি না, কোন একটা দ্রবণের ঘনমাত্রা মনে করো মোলারিটিতে দেওয়া,
আমি ওই দ্রবণের ঘনমাত্রাকে শতকরায় প্রকাশ করব, তখন তোমাকে বলে দেবে না যে পার্সেন্ট W/W তে রিপ্রেজেন্ট করো, তোমাকে বুঝে নিতে হবে এটা পার্সেন্ট W/W এর মাধ্যমে করতে হবে। পার্সেন্ট কি W/W এর মাধ্যমে এটা তোমার রিপ্রেজেন্ট করতে হবে। যদি কোনো একটা দ্রবণের ঘনমাত্রা যদি মোলারিটিতে যদি দেওয়া থাকে, তোমাকে বলবে না, যে বলে দেবে শতকরা এককে নির্ণয় করো, তাহলে তোমাকে অবশ্যই পার্সেন্ট W/V তে এটাকে রিপ্রেজেন্ট করতে হবে। আমাদের সিলেবাস আসলে এটাকে নিয়ে ডিল করে, শুধু এই অংশটাকে নিয়ে ডিল করে। এই বাকি যে তিনটে আছে এই তিনটে অংশ নিয়ে ডিল করে না, বাট এই অংশ নিয়ে আমরা কথা বলবো, মোলারিটি নিয়ে আমরা কথা বলবো। দেখো এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা? এই দুইটা আমরা আরো দুইটা লিখবো, কোনো ডাউট আছে কিনা একটু বলো। ওকে, মিম পার্সেন্ট কেন আগে, এটা কোনো না, তুমি যদি পার্সেন্ট দিলে দেখো আগে ব্যবহার করলে, দেখো এখানে আমি যখন 5 লিখি তখন 5 এর পর ওই সংখ্যার পর কিন্তু এর পার্সেন্টেজ চলে আসে। আমি যদি এখানে পার্সেন্ট লিখি আর এখানে যদি 5 লিখি তাহলে কিন্তু পার্সেন্টেজটা বোঝা যায় না। তো এখানে যদি পার্সেন্ট থাকে আর তার আগে যদি সংখ্যা থাকে, তাহলে তুমি রিয়েল জিনিসটা বুঝতে পারবা যে আসলে এটা। এখানে দেখো আমরা যদি থার্ড পয়েন্টে যদি যাই, আমাদের এই চ্যাপ্টারগুলো খুব তাড়াতাড়ি টানা যায়, মানে শেষ করা যায়, এখন এগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। ওকে, একটু বোঝার ট্রাই করো। আমরা যদি এটা এটার সাথে রিলেশন করছি, এটা এটার সাথে গেছে, এবং আয়তন আয়তন, তাহলে এটার সাথে এটা, তাহলে এটা হবে কি পার্সেন্ট V/V, এটা থাকে। তাহলে এটাকে আমরা বলবো কি আয়তন আয়তন, এটাকে আমরা বলবো আয়তন আয়তন কি শতকরা ঘনমাত্রা, এটাকে আমরা বলবো আয়তন আয়তন শতকরা ঘনমাত্রা। তাহলে আমি যদি এটার উদাহরণ দিই, তাহলে আমরা কি বলতে পারি, যে মনে করো এটা 15%, এটা V/V, এটা মনে করো সোডিয়াম কার্বন। তাহলে এটা যদি সোডিয়াম কার্বনেট হয়, তাহলে আমি এই পার্সেন্টকে আমি কি করব, আমরা জাস্ট সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এটা কি ভি আর এটাও কি ভি, আয়তনের একক এক্ষেত্রে কি শতকরায় মিলিলিটার বাই কি মিলিলিটার, আর এখানে কি আছে সোডিয়াম কার্বনেট, এই হচ্ছে কি তোমার সোডিয়াম কার্বনেট, এখানে সোডিয়াম কার্বনেট আছে। ওকে, তাহলে আমি কি বলতে পারি 100 ml দ্রবণে 15 ml সোডিয়াম কার্বনেট আছে, এটা দ্বারা কি বোঝা যাবে, অর্থাৎ 100 ml দ্রবণে, এটা দ্রবণটা সোডিয়াম কার্বনেট, 15 ml সোডিয়াম কার্বনেট আছে, এটা দ্বারা এটাই। তুমি দেখো আমি যদি 4 নম্বর পয়েন্ট ইন্ডিকেট করি, 4 নম্বরটা কোনটা ছিল V/W, তাহলে আমি এখানে বলতে পারি কি এটা পার্সেন্ট, এটা V/K দাও। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি V মানে আয়তন আর W মানে কি ভর, তাহলে আমরা এটাকে বলতে পারি কি আয়তন ভর শতকরা ঘনমাত্রা, আয়তন ভর শতকরা কি ঘনমাত্রা। তুমি যদি দেখো আমি যদি এখানে উদাহরণ যদি দিই, যেমন 2%, এটা কি 2%, এখানে আমরা ধরে নিলাম V/W, এটা নাইট্রিক অ্যাসিড, এটা এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি 2% কে, তাহলে আমরা বলতে পারি 2/100। V এর ক্ষেত্রে আমরা বলতে পারি এটা আয়তন, আয়তন একক মিলিলিটার, আর W একক কি তোমার গ্রাম।
তাহলে আমরা বলতে পারি কি 100 গ্রামে তোমার কত ml আছে 2 ml। তাহলে আমরা বলতে পারি 100 গ্রামে তোমার 2 ml তোমার নাইট্রিক অ্যাসিড আছে, নাইট্রিক অ্যাসিড আছে। এই দুটাকে সাধারণভাবে তোমার আমাদের যে আলোচনার বিষয়বস্তু ওভাবে নাই। আমাদের প্রথম দুইটা এটা হচ্ছে পার্সেন্ট W/V, আর একটা হচ্ছে কি তোমার পার্সেন্ট W/W। এটাও আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত নয়। যখনই তোমাকে শতকরা ঘনমাত্রা বলবে তখনই তুমি পার্সেন্ট W/V টা ব্যবহার করবে, কারণ তোমার ওই দ্রবণের ঘনমাত্রা থাকবে কিসে, মোলারিটিতে। আর মোলারিটিকে শতকরা ঘনমাত্রায় প্রকাশ করা হয় কোনটায়, পার্সেন্ট/W। আমি এটা লিখে দেবো নিচে, ঠিক আছে? এই পর্যন্ত আমার কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা কমেন্টসে জানাও। হ্যাঁ, তুমি যদি কাটাকাটি করো তা তো আছে, এটা তো কাটাকাটি করার সিগনিফিকেন্ট না, এটাকে নিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে জয়তুন। না না, তুমি এটাকে নিয়ে তোমাকে বলতে হবে। তুমি কাটাকাটি করে দিলে তো আর তোমার উভয় বলা যায় না। হ্যাঁ, যেহেতু এটা V/V আছে, ইউনিট ইউনিট কাটা যায়। পার্সেন্টেজ কে তোমার ইউনিট ইউনিট না, পার্সেন্ট কে আমি শতকরা ঘনমাত্রাকে রিপ্রেজেন্ট করি পার্সেন্ট দ্বারা। এক্ষেত্রে তোমাকে এটা তো থাকবেই না। কিন্তু আমি যখন এটাকে ইন জেনারেল বলবো তখন এটা দ্বারা বোঝায় 100 ml কে 15 ml আছে, 100 ml এ 15 ml আছে, 100 গ্রামে 2 ml আছে। হ্যাঁ, 100 গ্রামে এত গ্রাম আছে, এটা বলা যায়। হ্যাঁ, ওকে। সাদিয়া, তুমি বলছো এটাকে আমরা ইমেল ধরলাম, এটা আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। কেমিস্ট্রি একটা সংস্থা, মোলারিটিকে আমরা কিভাবে ডিফাইন করব ওরা সেট করে দিয়েছে। ওরা বলছে পার লিটারে। আমরা যখন মোলারিটিকে সংজ্ঞায়িত করছি দেখবা যে প্রতি লিটারে 1 লিটারে কতটুকু ডিজলভ আছে, কত মোল ডিজলভ আছে। ওখানে কিন্তু বলে নাই যে কত গ্রাম ডিজলভ আছে। আসলে তোমার 1 লিটারে যত মোল ডিজলভ থাকবে সেটা মোলারিটি। এভাবেই তোমার এই জিনিসটাকে ডিফাইন করা হচ্ছে কেমিস্ট্রি সংস্থা করতে। এটা আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমরা যখন শতকরা ঘনমাত্রার সংজ্ঞা দেব তখন আয়তনকে বলতে হবে মিলিলিটারে কত গ্রাম আছে বা এত গ্রামে কত গ্রাম আছে, এভাবে তোমার ডিফাইন করতে হবে। এভাবেই তোমার মনে রাখতে হবে জিনিসগুলো। ওকে, এক সাদিয়া, সাদিয়া বলো তুমি বুঝতে পারছো কিনা। বুঝছো কিনা সাদিয়া? হ্যাঁ, কেউ কমেন্টস করে একবারে মানে উধাও হয়ে যাবে না, তাই তো সমস্যা। দেখো, আমরা শতকরা ঘনমাত্রাকে কিভাবে মোলারিটিতে কনভার্ট করব আর মোলারিটিকে কিভাবে শতকরায় কনভার্ট করব, অর্থাৎ তাদের কনভার্সন। মোলারিটি এবং শতকরা ঘনমাত্রার পারস্পরিক রূপান্তর। এটা পারস্পরিক রূপান্তর। এটা কি বুঝেন? আমরা মোলারিটিকে কিভাবে শতকরা ঘনমাত্রায় রিপ্রেজেন্ট করতে পারি, শতকরা ঘনমাত্রাকে কিভাবে আমরা মোলারিটিতে কনভার্ট করতে পারি। তুমি যদি দেখো, আমরা যদি মনে করো কেস 1, আমরা যদি মোলারিটি থেকে
মোলারিটি থেকে শতকরা ঘনমাত্রায় যেতে চাই, শতকরা ঘনমাত্রায় যেতে চাই। তাহলে আমরা কিভাবে করব? দেখো মোলারিটি মানে কি? মোল পার লিটার। আমরা শতকরা ঘনমাত্রার ক্ষেত্রে শতকরা ঘনমাত্রাকে চারটা ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করি, কিন্তু মোলারিটিকে যখন শতকরা ঘনমাত্রা রিপ্রেজেন্ট করব তাহলে ওই শতকরা ঘনমাত্রাটা অবশ্যই পার্সেন্ট W বাই V হবে। পার্সেন্ট কি হবে? W বাই V হবে। এখন দেখো W এর একক কি? দেখো তো W এর একক কি বলতো? গ্রাম। আয়তনের একক কি বলতো? মিলিলিটার। W একক কি তোমার? গ্রাম। আয়তনের একক কি? মিলিলিটার। আর পার্সেন্ট মানে কি? এটাকে কত দ্বারা গুণ করা? 100 দ্বারা গুণ করা। মোলারিটি যখন থাকে তখন একটা দ্রবণে মোল পার লিটার এককে আমার মানটা পাওয়া যায়। আমি যখন শতকরা ঘনমাত্রায় কনভার্ট করতে যাব তখন ওই মানটা গ্রাম পার মিলিলিটার নিতে হবে। গ্রাম পার মিলিলিটার নিলে যদি নিই তাহলে আমাকে বের হবে W বাই V, আর ওই W বাই V এর মানকে 100 দ্বারা আমি যদি গুণ করি তাহলে পার্সেন্ট W বাই V হবে। কথা বুঝতে পারছি না? তাহলে আমার মোলকে কনভার্ট করতে হবে কি? গ্রামে। লিটারকে কনভার্ট করতে হবে কি? মিলিলিটার। আমি মোলকে আমি গ্রামে কনভার্ট করতে পারবো যদি আণবিক ভর দ্বারা কি করি? আণবিক ভর দ্বারা গুণ করি। লিটারকে আমি মিলিলিটারে কনভার্ট করতে পারবো। লিটারকে মিলিলিটারে কনভার্ট করতে হলে কি হবে? এখানে আণবিক ভর দ্বারা আমার কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে মোলটা গ্রামে কনভার্ট হয়ে যাবে। লিটারটা মিলিলিটারে কনভার্ট হবে কিভাবে? তাহলে 1000 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। 1000 দ্বারা কি করতে হবে? গুণ। এদিক থেকে যদি এদিকে যায়, এদিক থেকে যদি এদিকে যায় তাহলে আণবিক ভর দ্বারা গুণ। আণবিক ভর দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। আণবিক ভর ইনটু গুণ মানে কোনটা? এটা গুণ লিখে দিচ্ছি। আণবিক ভর দ্বারা এটাকে কি করতে হবে? গুণ। এটা লিখে দিই এত দ্বারা গুণ, তাহলে আরো ক্লিয়ার হবে। 1000 দ্বারা তোমার কি করতে হবে? গুণ করতে হবে। এদিকে গেলে তোমার কি গুণ, আর গ্রাম থেকে মোলে আসলে কি হবে? ভাগ। একই রকম মিলিলিটার আর লিটার তুমি জানো। তাহলে এটা মোলটাকে গ্রামে কনভার্ট করব, লিটারকে মিলিলিটারে কনভার্ট করব, তারপর যে মান পাবো ওই মানটাকে 100 দ্বারা আমি গুণ করব। গুণ করলে আমার এই মোলারিটি মোল পার লিটারটা পার্সেন্ট W বাই V ইউনিটে কি হয়ে যাবে? রিপ্রেজেন্ট হয়ে যাবে। এখন দেখো কেস 2। কেস 2 শতকরা ঘনমাত্রাকে আমি যদি তোমার মোলারিটিতে কনভার্ট করি, মোলারিটি সবচেয়ে শর্টকাট টেকনিক। এখানে এটার ক্ষেত্রে কি? এটা থেকে যদি এটায় আসি তাহলে কি হবে? এই অবস্থা থেকে এই অবস্থায় গেলে মোলারিটি শতকরা ঘনমাত্রায়, আবার এই অবস্থা থেকে এই অবস্থায় যদি আসি গ্রাম থেকে মোলে আসলে কি হবে? আণবিক ভর দ্বারা ভাগ করো। মিলিলিটার থেকে লিটারে আসলে কি হবে? 1000 দ্বারা তুমি কি করবে? ভাগ। তাহলে এই অবস্থা থেকে এই অবস্থা আসলে মোলারিটি পাই, আর এই অবস্থা থেকে এই অবস্থায় গেলে কি পাবো? শতকরা ঘনমাত্রা। কিন্তু আমরা যদি শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করি এটার ক্ষেত্রে তাহলে আমরা কি C ইকুয়াল টু এখানে কি হবে? 10x/m এই সূত্রটা অ্যাপ্লাই করব। x মানে পার্সেন্টে যে পরিমাণটা দেওয়া থাকে সেই পরিমাণটা নিয়ে আমরা কি করব? তাহলে এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলতো? এই শতকরা ঘনমাত্রাটা কনভার্ট হয়ে যাবে কি সে বলতো? মোলারিটিতে। বাচ্চারা এটা থেকে এটাই কনভার্ট করতে চায় না, বাট এটা এই সূত্রটা অ্যাপ্লাই করে মোলারিটি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে কমফোর্টেবল ফিল করে। এজন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে করব। এই টাইপের আমরা ম্যাথ শিখব। এর আগে আমার এই কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা আমাকে কমেন্টসে জানাও।
ওকে, রাবেয়া, বাসরি, তাসনিয়া। তাসনিয়া, হ্যাঁ, তুমি এক্স, তুমি হয়তো বা গত ক্লাস করো নাই, হ্যাঁ, এই এক্স সম্পর্কে আমরা আইডিয়া দিয়ে আসছি। এক্স বলতে এখানে কি বোঝানো হয়েছে? এক্স, যেখানে এক্স দ্বারা ইন্ডিকেট করা হয়েছে, তুমি যদি গত ক্লাস মনে থাকো তাহলে এটা কোনো ডাউট থাকে না, দৈর্ঘ্যের শতকরা পরিমাণ, এটা শতকরা পরিমাণ। আর এম মানে কি? তোমার মোলার ভর, এটা মোলার ভর, তাহলেই হবে। হ্যাঁ, দৈর্ঘ্যের শতকরা পরিমাণ। কারো কোনো ডাউট আছে? হ্যাঁ, তার মানে তোমার আগের ক্লাসগুলো করে আসতে হবে, এরপর আমাদের ক্লাসগুলো সব জমে হবে। তুমি যদি সার্টেন টাইমে থাকতে পারো থাকবে, না থাকলে তো ক্লাস মিস হবে। এটা আজকে তোমার ওই যে অ্যাপসটা ই করতে হবে, মানে 40 মিনিট না, ওটা যে তোমার টাকা দিয়ে পেইড ভার্সন যেটা, তো হয়তো বা কালকের মধ্যে ইনস্টল হয়ে যাবে আশা করি। এখন এটা দেখো, আমরা যদি এখানে একটা ম্যাথ করি, সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা সহজ থেকে জানব, হাইড্রোক্সাইডের 35 ml দ্রবণে, এটা 35 ml দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। দ্রবণটির ঘনমাত্রা, দ্রবণটির ঘনমাত্রা শতকরা এককে নির্ণয় করো। শতকরা এককে এটা নির্ণয় করো। এটা হচ্ছে তোমার ম্যাথ। তুমি দেখো কোশ্চেনে শতকরা এককে ঘনমাত্রা এখানে বলে নাই যে এটা পার্সেন্ট W/V করবা নাকি পার্সেন্ট W/W। তাহলে আমাদের ঘনমাত্রাগুলো আমরা সাধারণত নির্ণয় করি কিসে? মোলারিটিতে। আমাদের সিলেবাসটা কিসে? মোলারিটিতে। তাহলে আমরা এটাকে রিপ্রেজেন্ট করব কিসে? পার্সেন্ট W/V। অর্থাৎ শতকরা এককে নির্ণয় করতে বলছে, তার মানে কি? পার্সেন্ট W/V। এটা কি তোমার এই তোমার কোশ্চেন, এটা আমরা বের করতে, আমরা W/V বের করতে চাই না, পার্সেন্ট W/V। তুমি দেখো এখানে W এর মান আমরা জানি, এই দেখো এটা হচ্ছে W এর মান, আমরা এখানে V এর মান জানি, এটা হচ্ছে V। আমরা এটাও জানি যে এখানে V এর মানটা মিলিলিটারও হবে এবং W এর মানটা গ্রাম হবে। মিলিলিটারের জায়গায় যদি সেন্টিমিটার কিউব হয় একই কথা, 1 মিলিলিটার ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 সিসি। তোমার যেমন হোলি ক্রস কলেজগুলো ওরা করে কি সেন্টিমিটার কিউব না দিয়ে সিসি ইউজ করে। তাহলে এখানে কি তোমার, এখানে আমরা কি বলতে পারি, এখানে W এর মান কত? 5 গ্রাম, V এর মান কত? 35। তাহলে আমরা এখানে কি বলতে পারি, তাহলে এখানে আমরা দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা একটু দেখো, আমরা দ্রবণের ঘনমাত্রাকে আমরা কি বলি? যে দ্রব্যের পরিমাণ ডিভাইডেড বাই দ্রবণের আয়তন। তুমি দেখবা দ্রব্যের পরিমাণ ডিভাইডেড বাই কি? দ্রবণের আয়তন। তাই দ্রব্যের পরিমাণটা কত? যদি তুমি আমি একবারে ভেঙে দেখালাম, তোমার এটা মনে রাখতে হবে, এটা কি? দ্রবণের কি? আয়তন। এক্সামের সময় লেখার কোনো দরকার নাই, এটা কি? দ্রবণের কি? তোমার পরিমাণ। আয়তন বাদ দাও, এটা দিলাম পরিমাণ, এটাও বাদ দাও, এটা লিখতে লিখতে একদম ই হয়ে যাবে। দেখো দ্রব্যের পরিমাণটা কত? 5, দ্রবণের পরিমাণটা কত? 35। তাহলে এটার ইউনিটটা কি? গ্রাম পার কি? তোমার মিলিলিটার। এটা কি? W/কি? V। আমরা ক্যালকুলেশন করতে চাই W/V না, পার্সেন্ট W/V।
তাহলে এটা যদি পার্সেন্ট W/V হয় তাহলে এখানে কি শতকরা ঘনমাত্রা, আমরা যদি শতকরা ঘনমাত্রা নির্ণয় করতে চাই তাহলে পার্সেন্ট এটা কি W/V হবে। তার মানে এই মানটাকে আমাদের কি করতে হবে 100 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। যখনই আমি পার্সেন্ট বলবো তখন কিন্তু তুমি কি করতে পারবে না বলতো, এখানে গ্রাম পার মিলিলিটার ইউনিটটা ব্যবহার করতে পারবে। তাহলে এটা হচ্ছে W/V এর মান, আর এটা হচ্ছে পার্সেন্ট W/V এর মান। দেখো তো এখানে ক্যালকুলেশন কত আসে। এখানে ক্যালকুলেশনে কত আসে একটু বলো তো। ওকে, এর ক্যালকুলেশন এটা আসছে 500/35। এটা কত 14.28, এটা কত 57। তাহলে এটার অ্যানসারটা কি হবে, কত সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটার অ্যানসার হবে 14.2857 এত পার্সেন্ট। এটা হবে কি W। এবার লিখতে হবে W/V কে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যানসারটা লিখতে হবে এরকম 14.2857% W/V, এটা লিখতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। মানে এর ঘনমাত্রাকে W/V এর মাধ্যমে আমরা কি করছি রিপ্রেজেন্ট করছি। তুমি দেখো বুঝতে পারছো কিনা এটা কমেন্টসে জানাও। ওকে, সেকেন্ড নম্বর দেখো, অ্যাডিশন সবাই দেখো, সেকেন্ড নম্বর ম্যাথে দেখো 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে আমরা লিখলাম H2SO4 বাদ। 0.2 মোলার H2SO4 দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা শতকরা এককে নির্ণয় করো। এটা কি শতকরা এককে তুমি কি করবা নির্ণয় করো, এটা শতকরা একক নির্ণয় করো। তার মানে কি শতকরা এককে যেহেতু নির্ণয় করব তার মানে হচ্ছে এটা পার্সেন্ট, এটা W/V ইকুয়াল টু কোশ্চেন মার্ক। আমরা এটা নির্ণয় করতে চাই। তাহলে এটা কি 0.2 মোলার, তাই এটা যদি 0.2 মোলার হয় তাহলে এটা আছে কি মোলারিটিতে, এটার একক কি বলতো মোল পার লিটার, এটার একক কি মোল পার লিটার। আমাকে এটাকে কনভার্ট করতে হবে কি W/V। W/V মানে কি ভরের একক গ্রাম, আয়তন একক মিলিলিটার, এটাকে 100 দ্বারা আমার মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ মোলটাকে আমার কনভার্ট করতে হবে গ্রামে, লিটারটাকে কনভার্ট করতে হবে কি মিলিলিটারে, তারপর তার ভ্যালুটাকে আমার 100 দ্বারা মাল্টিপ্লাই করলেই মোলারিটিটা কনভার্ট হয়ে যাবে শতকরা। তাহলে আমি যদি অ্যানসারটা এখানে লেখা স্টার্ট করি তাহলে আমি কি বলতে পারি H2SO4 দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে কত 0.2 মোলার, এটাকে মোলার না বলে 0.2 মোল পার লিটার এটা বললাম। বুঝা ট্রাই করো। আমরা যদি এটাকে গ্রামে কনভার্ট করি তাহলে কি করতে হবে 1 মোল H2SO4 ইকুয়াল টু কয় গ্রাম, 1 মোল H2SO4 তার আণবিক ভর কত 98 গ্রাম। তাহলে এই ভ্যালুটাকে আমার কি করতে হবে 98 দ্বারা আমার মাল্টিপ্লাই করতে হবে। 98 দ্বারা যদি মাল্টিপ্লাই করি তখন এই মোলটা কনভার্ট হবে কিসে গ্রামে। আমি চাই কি লিটারকে মিলিলিটারে কনভার্ট করতে, লিটারটাকে কনভার্ট করতে চাই কিসে মিলিলিটারে। লিটারকে মিলিলিটারে কনভার্ট করতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়।
আমি তো বোঝার ট্রাই করব। লিটারকে মিলিলিটারে কনভার্ট করতে হলে 1000 দ্বারা গুণ করতে হবে। এখন লিটারটা আসে কোথায়, লবে নাকি হরে? লিটারটা কোথায় আছে, হরে। তাহলে 1000 দ্বারা গুণ করবা কাকে, হরকে। 1000 দ্বারা গুণ করবা কাকে, হরকে। আমি কথাটা আবার বলছি, লিটারটাকে কনভার্ট করতে চাও কাকে, মিলিলিটারে। লিটার থেকে মিলিলিটারে কনভার্ট করতে হলে 1000 দ্বারা গুণ। এখন দেখতে হবে লিটার কি উপরে আছে নাকি নিচে। যদি হরে থাকে তাহলে হরকে গুণ, যদি লবে থাকে তাহলে লবকে তোমার গুণ করতে হবে। যেহেতু লিটার কি আছে, হরে, তাহলে এই হরকে 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে 1000 দ্বারা যদি গুণ করি তখন মিলিলিটারটা কিসে কনভার্ট হয়ে যাবে বলো তো? লিটারটা কনভার্ট হয়ে যাবে কিসে, মিলিলিটারে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা আসলে কি ইন্ডিকেট করে? গ্রাম মানে কি ডাব্লু, এমএল মানে কি, এটা দ্বারা আসলে ইন্ডিকেট করে কি তোমার ডাব্লু বাই ভি। এটা কি ডাব্লু আর এটা কি। এখন আমি কনভার্ট করব কি শতকরা ঘনমাত্রা। তাহলে এখানে দ্রবণটির শতকরা ঘনমাত্রা, শতকরা ঘনমাত্রা, শতকরা কোনটা, এটা পার্সেন্ট, আর এটা কি ডাব্লু বাই কি ভি। উপরেরটা ডাব্লুর মান, নিচেরটা কার মান, ভি এর মান। এটা হচ্ছে ডাব্লু বাই ভি। এটাকে আমি মাল্টিপ্লাই করব কি 100 দ্বারা। এটাকে আমি যদি 100 দ্বারা যদি গুণ করি, এটাকে আমরা যদি 100 দ্বারা যদি এটাকে আমরা কি করি, গুণ করি, তাহলে আমার যে মানটা পাবো সেটাই হবে কি বলতো, শতকরা কি ঘনমাত্রা আমার বের হয়ে আসবে। এটাই এখানে কি শতকরা ঘনমাত্রাটা আমার বের হয়ে আসবে। তাহলে এখানে কি তুমি অ্যানসারটা একটু বের করো। আমি কোশ্চেনটাকে আবার যদি বলি, এটা আছে মোল পার লিটার, মোলকে কনভার্ট করতে হবে গ্রামে, আণবিক ভর দ্বারা গুণ, লিটারকে কনভার্ট করতে হবে মিলিলিটারে 1000 দ্বারা গুণ, কিন্তু লিটার যেখানে থাকবে সেই রাশিটাকে গুণ করতে হবে। লিটার আছে হরে, হর কত 1, 1 কে 1000 দ্বারা গুণ। গ্রাম পার মিলিলিটার মানে কি ডাব্লু বাই কি ভি। আমাকে পার্সেন্ট ডাব্লু বাই ভি বের করতে হবে। এখানে ডাব্লু বাই ভি কে 100 দ্বারা আমি গুণ করছি। দেখো এটার ভ্যালু কত আছে, এটা কত 1 পয়েন্ট, এটা 95 আর 96 এরকম হবে কেন, হলে 96 হবে তা নালে 95 হবে, যে কোনো একটা হবে। তুমি একদম ছোট বাচ্চাদের মতো দেখো 1 পয়েন্ট কত 96। তাহলে এখানে আমরা অ্যানসারটা কিভাবে লিখব, অ্যানসারটা কিভাবে লিখব, এটা 1.96 এত পার্সেন্ট w বাই v, w বাই v আকারে কে h2, এই ঘনমাত্রাটা কার, এইভাবে অ্যানসারটা লিখব। দেখতে অনেক স্মার্ট লাগে। এই 100 দ্বারা এই আবার রিপার জেনিনখান নিমের উল্টো পাল্টা রেজাল্ট কেন, 100 দ্বারা গুণ করে নিতে হবে তো। এখন দেখো আমি এই রিলেটেড ম্যাথ অর্থাৎ পার্সেন্ট থেকে কিভাবে আমরা মোলারিটিতে কনভার্ট করব এটা দিছি কেন, এই প্রিয়াঙ্কা ওকে। আমরা দেখো এখানে থার্ড মেথড আমরা যদি বলি, আমরা পার্সেন্ট থেকে মোলারিটিতে কনভার্ট ম্যাথ দেখাইছি, বাট এখানেও একটা ম্যাথ দেখাই দিচ্ছি। মনে করো 5% পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রাকে মোলারিটিতে নির্ণয় করো, মোলারিটিতে নির্ণয় করো, এটা বলা হয়েছে।
তোমাকে বললো যে 5% আসলে কি 5% আসলে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা শতকরা এককে দ্বারা। কিন্তু এই জিনিসটাকে আরো সুন্দরভাবে লেখা যেত, হ্যাঁ, অনেক সুন্দরভাবে, হ্যাঁ, এটা কিভাবে লেখা যেত 5% এরকম যদি দিত W/V এরকম পটাশিয়াম, এরকম কোশ্চেন দেওয়া থাকতে পারে এভাবেও দেওয়া থাকতে পারে। এই W/V যদি দেওয়া থাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা আর এটা একই। যেহেতু মোলারিটি তাহলে অবশ্যই শতকরা ঘনমাত্রা কি W/V তে তোমাকে দেবে। এখন হচ্ছে যে এই 5% দ্বারা আসলে তুমি কি বুঝো? 5% হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা, বাট কোন এককে? শতকরা এককে। তাহলে পার্সেন্ট থেকে যদি তুমি মোলারিটিতে কনভার্ট করতে চাও, তাহলে আমরা এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করব? C এখানে কি 10x বাই আমরা কি অ্যাপ্লাই করব বলতো? m অ্যাপ্লাই করব। এটা আমরা অ্যাপ্লাই করব, আমরা জানি ওভাবে ওই যে গ্রাম থেকে ওটা করে না করে এইভাবে সরাসরি করব। x দ্বারা কি বোঝানো হয়েছে? 5% মানে কি 100 ml এ 5 গ্রাম আছে। x দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? 100 ml এ x গ্রাম আছে। আমি যখন এই সূত্রটা প্রতিপাদন করে দিছি তখন তোমাকে আমি ক্লিয়ার করে দিছি, তখন তোমাকে আমি এখানে কি ক্লিয়ার করে পটাশিয়াম হাইড্রোক্সাইডের শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ x ইকুয়াল টু পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ হচ্ছে 5%। আমি যখন শতকরা পরিমাণ বলবো তার মানে 100 ml এ কত গ্রাম আছে? 5 গ্রাম, মানে 5 কত গ্রাম আছে? 5 গ্রাম। এই x দ্বারা 5 গ্রাম মানে এখানে 5 গ্রাম কে ইন্ডিকেট করে, x মানে কত? 5 গ্রাম। কথা যদি আমি আবার রিপিট করি যে পটাশিয়াম হাইড্রোক্সাইড শতকরা পরিমাণ, শতকরা দ্বারা কি 100, মানে 100 তে পটাশিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে সেটা 100 তে আছে কয় গ্রাম? 5 গ্রাম। এখন একটু দেখো, তাহলে x এর মান জানি, আণবিক ভর এখানে কি হবে? আণবিক ভর এটা m ইকুয়াল টু পটাশিয়াম হাইড্রোক্সাইডের জন্য কত হবে? 39.1, অক্সিজেনের জন্য কত হবে? 16, আর হাইড্রোজেনের জন্য কত? 1, তাহলে এটা কত হবে? 56 পয়েন্ট কত? 1। তাহলে এই ভ্যালুগুলো তুমি এখানে বসাই দাও। এটা হচ্ছে 10, x এর ভ্যালু কত? 5, আর m এর ভ্যালু কত? 56.1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে যে মানটা পাবা সেটাই কিসে আসবে বলতো? মোলারিটি। এখানে কত মান আসে এটা দেখো তো, আমিও ক্যালকুলেটর নিয়ে আসি। ওকে, এটা হবে 0.8913 এখন মোল। মোলার মানে কি? মোল পর কে, এটা হবে এটা। দেখো এই পর্যন্ত কোনো ডাউট আছে কিনা? ডাউট থাকলে আমাকে বলো। এই আবার কি বলে, এই মেয়েটা কি বলে? রিফাত জেরিন খান মিম, মিম ডিম ডিম মিম, তুমি কি বলতেছ উল্টা পাল্টা? আরে ভাই 50 কে 56.1 দ্বারা যদি ভাগ করো, এটা তো 1.27 কখনোই হতে পারে না। এটা হবে, একটু চেক করে নিও মিম। অ্যাটেনশন সবাই দেখো, এখানে যদি আমরা
এখন আমরা শতকরা ঘনমাত্রা শেষ, এখন আমরা পিপিএম নিয়ে কথা বলবো। তুমি 9 10 পড়ে আসছো, দেখবে যে ফার্স্ট তোমার 9 নম্বর চ্যাপ্টারে এটা ছিল এসিড বেস। পিপিএম এটা হচ্ছে পার্টস পার মিলিয়ন। পার্টস মানে হচ্ছে কি তোমার অংশ, পার মানে হচ্ছে প্রতি, মিলিয়ন মানে হচ্ছে মিলিয়ন, যেটাকে আমরা কি বলি 10 টু দি পাওয়ার 6। অর্থাৎ প্রতি মিলিয়ন অংশে দ্রবীভূত দ্রব্যের পরিমাণটাকে আমরা কি বলবো পিপিএম। এটা নট ফর এক্সামের জন্য দেব না, আমরা এক্স্যাক্টলি বলে দেব যে এই দ্রব্যের পরিমাণটা আসলে কি হয়। এটা আসলে কি প্রতি মিলিয়ন অংশে দ্রবীভূত দ্রব্যের পরিমাণটাকে আমরা কি বলবো পিপিএম। তাহলে এটা মানে এই টাইটেলের এই অংশটা দ্বারা আমরা যদি পিপিএম কে সংজ্ঞায়িত করি তাহলে আমরা কি বলতে পারি, দ্রবণের প্রতি মিলিয়ন অংশে, প্রতি মিলিয়ন অংশে দ্রবীভূত দ্রব্যের পরিমাণকে তোমার কি বলে পিপিএম বলে। এটা নট ফর এক্সাম, এটা পরীক্ষার জন্য লিখবা না, কি লিখবা সেটা আমরা বলবো। তাহলে দেখো ঘনমাত্রা, আমরা পিপিএম কি এক ধরনের ঘনমাত্রা, আগে আমরা ঘনমাত্রাকে ডিফাইন করি, তাহলে আমরা পিপিএম কে ডিফাইন করতে পারি। ঘনমাত্রা মানে কি দ্রব্যের পরিমাণ, দ্রব্যের পরিমাণ ডিভাইডেড বাই দ্রবণের পরিমাণ। আমরা যদি শতকরা ঘনমাত্রা বলি তখন এই রেশিওটাকে আমরা 100 দ্বারা মাল্টিপ্লাই করি। আর আমরা যদি এখানে যদি পিপিএম বলি, এখানে আমরা যদি পিপিএম বলি তখন আমরা কি করব, এই দ্রব্যের পরিমাণ আর এই যে দ্রবণের যে পরিমাণ, এই জিনিসটাকে আমরা কি করব 10 টু দি পাওয়ার 6 দ্বারা মাল্টিপ্লাই করব। 100 দ্বারা গুণ করলে হবে কি শতকরা ঘনমাত্রা, 10 টু দি পাওয়ার 6 দ্বারা যদি গুণ করি তখন হয়ে যাবে পিপিএম। 10 টু দি পাওয়ার যদি 9 দ্বারা গুণ করি তখন এটা হয়ে যাবে পিপিবি, পার্টস পার বিলিয়ন। আমি যদি পিপিবি লিখতে চাই, পার্টস পার বিলিয়ন, বিলিয়ন বিলিয়ন, হ্যাঁ মিলিয়ন ডলারের মালিক, বিলিয়ন ডলারের মালিক, এগুলো আমরা শুনি, হ্যাঁ খুব শুনতে শুনতে অভ্যস্ত। এটা কি তোমার দ্রব্যের পরিমাণ, আর এটা কি বলতো দ্রবণের পরিমাণ। তাহলে এটাকে আমরা 10 টু দি পাওয়ার 9 দ্বারা ভাঙব। তাহলে পিপিএম আর পিপিবি এর পিপিএম আর পিপিবি এর মধ্যে ডিফারেন্সটা কি 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার 9। অর্থাৎ 10 টু দি পাওয়ার 6 এর সাথে যদি আরো 10 টু দি পাওয়ার 3 যদি অ্যাড করি তাহলেই পিপিএমটা পিপিবি তে কনভার্ট হয়। অর্থাৎ পিপিএম থেকে আমি যদি পিপিবি তে কনভার্ট করতে চাই তাহলে 10 টু দি পাওয়ার 3 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। এটা থেকে যদি এটাই কনভার্ট করতে দেখো এখানে 6 আছে এখানে 9, 6 থেকে 9 তৈরি করতে হলে এখানে আরো 10 টু দি পাওয়ার 3 অ্যাড করতে হবে। 10 টু দি পাওয়ার 3 গুণ করা মানে কি এটা পিপিবি। অর্থাৎ পিপিএম থেকে পিপিবি তে গেলে 10 টু দি পাওয়ার 3 দ্বারা আমাকে এখানে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। আমরা এই প্যারামিটারটা নিয়ে মূলত এখন আলোচনা করব, এটা নিয়ে কথা বলব। এখানে দ্রব্যের পরিমাণটা কি হবে, দ্রবণের পরিমাণটা কি হবে, পিপিএম কে কয়টা ওয়েতে রিপ্রেজেন্ট করা যায়, এই কথাগুলো নিয়ে কথা বলব। ওকে, এর পর্যন্ত বুঝছো কিনা একটু কমেন্টসে জানাও।
হ্যাঁ হ্যাঁ, সেজুতি দাস, তুমি কিন্তু মানে লাইভে ঠিক মতো থাকো না। আচ্ছা 1 মিনিট ভাই, আমি খুব টায়ার্ড হয়ে গেছি নেটের অবস্থা নিয়ে। হ্যাঁ, দেখো তো ভিডিও ক্লিয়ার কিনা। ওকে, ভেরি গুড। এটা দেখো, আসমানিকা, এটা বলছি পার্টস মানে অংশ, পার মানে প্রতি, এটা হচ্ছে মিলিয়ন। প্রতি মিলিয়ন অংশে কতটুকু দৈর্ঘ্য ডিজলভ আছে, এটা দ্বারা ইন্ডিকেট করে। এটার পরিমাণটা হচ্ছে 10^6। এই 10^6 এ এখানে কি পরিমাণ দৈর্ঘ্য, এখানে কি থাকে ডিজলভ, প্রতি মিলিয়ন অংশে। আগে আমরা করছি কি পার লিটারে, আর এখন করতেছি মিলিয়নে। প্রতি মিলিয়নে কি পরিমাণ এখানে দৈর্ঘ্য ডিজলভ থাকবে সেটা কি আমরা বলবো তোমার পিপিএম। এখন এই 10^6 এটার এককটা কিসে হবে সেই জিনিস নিয়ে আমরা এখন কথা বলবো। দেখো, সূত্র আলমোহিয়ান, অনেক দুষ্ট এবং লাইভে থাকো না। লাইভে না থাকলে সেই স্টুডেন্ট গুলো কিন্তু পরবর্তীতে সমস্যা হয়। দেখো পিপিএম, আমরা পিপিএম কে ক্ষেত্রে এটা এক ধরনের ঘনমাত্রা, ঘনমাত্রা একটা রূপ। তাহলে এখানে হচ্ছে কি তোমার, এখানে আমাদের কি দৈর্ঘ্য আর এটা হচ্ছে দৈর্ঘ্য। এখানে দৈর্ঘ্যের পরিমাণটাকে এখানে দুই ফেজে রিপ্রেজেন্ট করা হয়। একটা হচ্ছে ভরের মাধ্যমে, আর একটা হচ্ছে আয়তনের মাধ্যমে। এখানে ভরকে রিপ্রেজেন্ট করা হয় W, আয়তনকে V। আর এখানে ভরের একক হিসাবে ব্যবহার করা হয় তোমার গ্রাম, আর আয়তনের একক হিসাবে এখানে ব্যবহার করা হয় কি মিলিলিটার। আয়তনের একক হিসাবে কোনটা ব্যবহার করা হয় এটা। তুমি দেখো, আমরা যদি এখানে পিপিএম এর সংজ্ঞাটা যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারি, দেখো দৈর্ঘ্যের পরিমাণ ইনটু, এখানে কি বলতে পারি দৈর্ঘ্যের পরিমাণ, এটা হচ্ছে ঘনমাত্রা, এটাকে আমরা লিখতে পারি কি 10^6। এখানে দৈর্ঘ্যের যে পরিমাণটা আছে এটাকে শুধু আয়তনের মাধ্যমে রিপ্রেজেন্ট, এটাকে শুধু কার মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় আয়তন, আর আয়তন হিসাবে এখানে ব্যবহার করা হয় কি ভি, এটা ভি। আর এটার একক হয় কি তোমার মিলিলিটার, এটার একক হয় কি। কথাটাকে আমি যদি একটু সামারি করি, এই ঘনমাত্রাকে সংজ্ঞায়িত করলে দৈর্ঘ্য এবং দৈর্ঘ্যের পরিমাণের এককটা তোমার জানতে হবে। এখানে দৈর্ঘ্যের পরিমাণটাকে ভরের মাধ্যমে রিপ্রেজেন্ট করে এবং আয়তনের মাধ্যমে সংজ্ঞায়িত করে। ঠিক দৈর্ঘ্যের পরিমাণটাকে সংজ্ঞায়িত করা হয় শুধু আয়তন, এটা একক হিসেবে এটার এককটা গ্রাম, আর এটার এককটা আয়তনের একক কি মিটার। তাহলে আমি যেমন শতকরা ঘনমাত্রাকে 4 ভাবে রিপ্রেজেন্ট করছি, এখন আমরা পিপিএম কে কয় ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো, আমরা যদি এখানে যদি দেখি পিপিএম কে নিম্ন রূপে প্রকাশ করা যায়, নিম্ন রূপে প্রকাশ করা যায়। ওকে, কি কিভাবে রিপ্রেজেন্ট করা যায় এটা দেখো। এক, দৈর্ঘ্যের পরিমাণটাকে আমরা যদি ভরে যদি নিই তাহলে এখানে কি হবে W, আর দৈর্ঘ্যের পরিমাণটাকে আমরা যদি আয়তনে নিই তাহলে আমরা এখানে লিখতে পারি কি W/, এখানে আমরা লিখতে পারি কি W/ কি লিখতে পারি বলতো V লিখতে পারি। 100 এর জন্য পার্সেন্ট লিখছি, আর 10^6 এর জন্য এখানে লিখতে হবে কি মিলিয়ন। মিলিয়ন মানে কি পিপিএম, মিলিয়ন মানে কি পিপিএম। তাহলে
এটা একটা। এর সেকেন্ড ভাবে আমরা কি বলতে পারি, আমরা দৈর্ঘ্যের পরিমাণটাকে ভর, দৈর্ঘ্যের আয়তনকে ভি এভাবে রিপ্রেজেন্ট করে ppm w/v পেয়েছি। এখন যদি দৈর্ঘ্যের পরিমাণটাকে আয়তনের মাধ্যমে, দৈর্ঘ্যের পরিমাণটাকেও যদি আয়তনের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে আমি কি পাবো? দৈর্ঘ্যের পরিমাণ আয়তন এই কারণে কি, দৈর্ঘ্যের পরিমাণ আয়তন এই কারণে কি, 10⁶ এর জন্য আমরা কি বলতে পারি, ppm। এটাকে ভাঙালে কিভাবে হয় লেখা যায় সেই জিনিসগুলো আমরা লিখতে পারি। কিভাবে লিখব? তুমি এই পর্যন্ত আমার মেসেজটা আসলে বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? এখন দেখো এই জিনিসটাকে আমরা একটু ভেঙে লিখব। এই জিনিসটাকে আমরা একটু ভেঙে লিখব। অ্যাডিশন, এটা হচ্ছে ppm, এটা কি ppm, এটা w/v, জাস্ট এটা এখানে দিছি। দেখো আমরা এটা দ্বারা আসলে কি বুঝি, w মানে কি, দৈর্ঘ্যের ভর, w ভর, কোন এককে, গ্রাম। তাহলে আমি এটা কি, দৈর্ঘ্যের ভর কোন এককে, গ্রাম, তাহলে গ্রাম এককে দৈর্ঘ্যের ভর, দৈর্ঘ্যের ভর। এটা আমরা লিখতে পারি। এখন দেখো ভি দ্বারা বুঝায় কি, দৈর্ঘ্যের আয়তন, কোন এককে, মিলিলিটার, তাহলে এখানে বলতে পারি মিলিলিটার, মিলিলিটার এককে দৈর্ঘ্যের কি, আয়তন। যখন তুমি সংজ্ঞায়িত করবে স্পেসিফিক ভাবে বলতে হবে। ppm এর জন্য আমরা এটাকে কি বলতে পারি, 10⁶। এটাকে আমরা বলতে পারি কি, 10⁶। বোঝা ট্রাই করো। পরেরটাকে আমরা কি বলছি, ppm, এটা কি v/v, এটা যদি v/v যদি বলি, তাহলে এখানে আমি কি, v মানে কি, আয়তন, কোন এককে, মিলিলিটার। এটা কি, উপরে যেহেতু v আছে, এটা দৈর্ঘ্যের ভর, দৈর্ঘ্যের কি, আয়তন, সরি এটা কি হবে, দৈর্ঘ্যের আয়তন, আর এটা হবে কি, দৈর্ঘ্যের আয়তন। দুটার একক কি, মিলিলিটার, তাহলে মিলিলিটার এককে আমরা এককে বলতে পারি দৈর্ঘ্যের, এটা আয়তন, এই তোমার আয়তন। আর নিচেরটা বলতে পারি মিলিলিটার এককে দৈর্ঘ্যের আয়তন, এককে দৈর্ঘ্যের, এটা আয়তন বলতে পারি। এখন দেখো ppm এর জন্য আমরা কত মাল্টিপ্লাই করব, 10⁶ কত, এই 6 দ্বারা এটাকে আমরা যোগ করব। এই হচ্ছে ppm w/v এর তাৎপর্য, আর এটা হচ্ছে ppm v/v এর তাৎপর্য। দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা কমেন্টসে জানাও।
অ্যাডিশন সবাই দেখো, আমরা যদি তোমার সময় কিভাবে চলে যায় বোঝা খুব difficult। আমরা ppm এর সমতুল্য একক নির্ণয় করতে চাই, যেমন কিলোগ্রামের সমতুল্য একক 1 কিলোগ্রামের সমতুল্য একক কি 1000 গ্রাম, লিটারের সমতুল্য একক 1 লিটারের সমতুল্য একক হবে কি 1000 কি মিলিলিটার, মিটারের তোমার কি হবে সমতুল্য একক 1 মিটারের সমতুল্য একক কি 100 সেন্টিমিটার। ঠিক এরকম ppm এর সমতুল্য একক আছে, সমতুল্য একক নির্ণয়। এটার সাহায্যে আমরা আসলে ppm কে ডিফাইন করব। তুমি দেখো বোঝা ট্রাই করবা, এটা একটা দ্রবণ, এখানে মনে করো 1 লিটার, 1 লিটার আছে, আর এখানে মনে করো তোমার 1 মোল ডিজেল আছে। 1 লিটারে যত মোল থাকে তবে এই সংখ্যাটা কিসের, প্রতি লিটারে যত মোল ডিজল থাকে এই সংখ্যাটা কিসের, মোলারিটির সংখ্যা। প্রতি লিটারে যত মোল ডিজল থাকে সেটাকে আমরা বলি এই দ্রবণের মোলারিটি। কয় মোল ডিজল আছে, 1। তাহলে তার মোলারিটি আমি আসলে কি বলতে পারি, বা এটাকে আমরা 2 মোল বললাম ধরে নিলাম, মোলারিটি আসলে আমরা কি বলতে পারি 2 মোল। 1 লিটারে এত মোল ডিজেল আছে, এখানে 2 মোল পার লিটার। 1 আছে এইখানে নিচে 1, এখানে 2 থাকলে নিচে 2, এখানে 100 থাকলে এখানে নিচে কি 100। 1 লিটারে 2 মোল। এখানে যদি 100 লিটার থাকতো তাহলে 100 লিটারে 2 মোল, তার মানে এখানে নিচে 100 চলে আসছে। ওকে, তুমি এটা দেখো, আমরা যদি এটাকে এখানে 10 টু দি পাওয়ার 6 ml লিখি, আমরা জানি দ্রবণের আয়তনটা ml, আর এখানে আমরা ধরে নিলাম যে এখানে মনে করো 1 গ্রাম দ্রব্য আছে, তাহলে ppm টাকে আসলে এখানে এই চিত্র অনুসারে রিপ্রেজেন্ট করতেছি কি, ভরটাকে রিপ্রেজেন্ট করতেছি কি তোমার, মানে দ্রব্যটাকে রিপ্রেজেন্ট করতেছি কি ভরের মাধ্যমে, দ্রব্যটাকে রিপ্রেজেন্ট করতেছি কার মাধ্যমে, ভরের মাধ্যমে, তার মানে W। আর দ্রবণের আয়তনটাকে, এটা কি দ্রবণের আয়তন, এটা কি দ্রবণের কি আয়তন, তাহলে দ্রবণের আয়তনকে রিপ্রেজেন্ট করতেছি কার মাধ্যমে, V এর মাধ্যমে। তাহলে আমরা বলি কি 10 টু দি পাওয়ার 6 ml এ প্রতি মিলিয়নে যত গ্রাম থাকবে, যত গ্রাম ডিজল থাকবে সেটাকে আমরা কি বলি ppm। প্রতি মিলিয়নে আমার এখানে কি, এখানে দেখো তো 1 লিটারে 2 মোল ডিজল, এই কারণে তার মোলারিটি কত, প্রতি মিলিলিটারে 10 টু দি পাওয়ার 6, আমরা জানি তো 10 টু দি পাওয়ার 6 দ্রবণের আয়তনটা অবশ্যই মিলিলিটার হবে, যেটা আমরা একটু আগে সংজ্ঞায় করেছি। প্রতি মিলিয়ন মিলিলিটারে যত গ্রাম ডিজেল, কয় গ্রাম ডিজেল আছে তোমার 1 গ্রাম ডিজেল আছে। কত মিলিয়নে, প্রতি মিলিয়ন মানে কি 10 টু দি পাওয়ার 6, এটার এককটা কি মিলিলিটার। 10 টু দি পাওয়ার 6 ml এর যত গ্রাম, আমি ধরে নিলাম কয় গ্রাম আছে 1 গ্রাম, আমি ধরে নিলাম কয় গ্রাম আছে 1 গ্রাম। যত গ্রাম ডিজেল থাকবে তত গ্রামকে আমরা বলবো তত ppm, তত গ্রামটাকে আমরা বলবো কি তত ppm। কত গ্রাম এখানে ডিজেল আছে 1 গ্রাম, এই কারণে এটাকে আমরা 1 ppm। এই 10 টু দি পাওয়ার 6 ml এ, যেমন এটা কখনো চেঞ্জ হয় না সংজ্ঞায়, 1 লিটারে যত মোল থাকে, 2 মোল থাকলে মোলারিটি 2, 3 মোল থাকলে মোলারিটি 3, 4 মোল থাকলে মোলারিটি 4। 10 টু দি পাওয়ার 6 ml এ 1 গ্রাম থাকলে 1 ppm, 2 গ্রাম থাকলে 2 ppm, 3 গ্রাম থাকলে 3 ppm। তাহলে আমি বলতে পারি 1 ppm equal to 1 by 10 to the power 6 গ্রাম পার মিলিলিটার, এটা আমরা বলতে পারি। তাহলে তুমি দেখো একটু বোঝার ট্রাই করবা, আমরা গ্রামটাকে মিলিগ্রামে কনভার্ট করতে চাই। তুমি জানো গ্রামটাকে মিলিগ্রামে যদি কনভার্ট করতে হয় 10 to the power 3 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে গ্রামটাকে আমরা মিলিগ্রামে আমরা কি করতে চাই, কনভার্ট করতে চাই, তাই 10 to the power 3 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাই গ্রামটা কোথায় আছে, লবে, তাহলে গুণ করবা কাকে, লবকে, গুণ করবা কাকে, লবকে। এই 10 টু দি পাওয়ার 3 দ্বারা এটাকে আমরা গুণ করব।
আগে জানতে হবে গ্রাম থেকে মিলিগ্রামে কি গুণ। এখন আগে দেখতে হবে এখানে গ্রামটা কোথায় আছে, লবে, যেখানে থাকবে সেই রাশিটাকে তোমার কি করতে হবে, ওই মান দ্বারা গুণ করতে হবে। তো এটা আছে লবে, লবের মান কত 1, তাহলে 1 কে 10^3 দ্বারা গুণ করলে তাহলে এই গ্রামটা কিসে কনভার্ট হয়ে যাবে, মিলিগ্রাম। তুমি দেখো মিলিলিটারকে আমরা লিটারে কনভার্ট করতে চাই, তাই মিলিলিটারকে যদি লিটারে কনভার্ট করতে চাই তাহলে আমরা কি বলতে পারি, 1 লিটার ইকুয়াল টু 10^3 মিলিলিটার। মিলিলিটারে কনভার্ট করলে 1000 দ্বারা গুণ, আর যদি লিটারে যদি আসতে চাই তাহলে 1000 দ্বারা কি করতে হবে, ভাগ। তাহলে মিলিলিটার থেকে লিটারে আসতে হলে 1000 দ্বারা তোমার কি করতে হবে, ভাগ। এখন দেখো মিলিলিটারটা আসে কোথায়, এই মিলিলিটারটা আসে কোথায়, লবে নাকি হরে, এই হরে। তাহলে এই হরকে মানে 10^6 কে তোমার 1000 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। এটাকে আমি 1000 দ্বারা ভাগ করা মানে কি, এটাকে এভাবে লিখতে পারি না, 10 ইনভার্স 3। এই 10^3 টা যদি উপরে উঠে যায় তাহলে 10 ইনভার্স কি 3 লিখতে পারি, তাহলে এটা 10 ইনভার্স। এটা কাটাকাটি করলে 10^3 হয়। এই 10^3 আর এই 10^3 মিলে হবে কি এই 1। এটা যখন 10^6 কে যখন 1000 দ্বারা ভাগ করব তখন মিলিলিটার থাকবে না, তখন হবে কি লিটার। তখন আমরা এখানে লিখতে পারি 1 ppm equal to 1 মিলিগ্রাম পার, এটা আমরা লিটারে লিখব। এটা হচ্ছে তার সমতুল্য। এখন তুমি দেখো আমরা যদি এটাকে একটু রিভাইজ করি, আমি এই চিত্রের মাধ্যমে আমরা জানি যখন ppm কে আমরা সংজ্ঞায়িত করব তখন আমরা পার মিলিয়নে বলতে হবে, পার মিলিয়নের এককটা হবে কি মিলিলিটার। এটা কি W/V হয়, V/V। তাহলে আয়তনের এককটা হবে তোমার কি হবে, মিলিলিটার। 10^6 ml এ যত গ্রাম থাকবে সেটাকে আমরা বলি কি ppm। তাহলে 10^6 ml এর চিত্র অনুসারে, এটা চিত্র থেকে কতটুকু ডিজল 1, 10^6 ml কত, তাহলে তার ppm কত হবে 1 ppm। 1 ppm কে ভাঙালে বলতে পারি 1 গ্রাম বাই 10^6। 10^6 ml এর 1 গ্রাম ডিজল আছে। গ্রামকে আপনি যদি মিলিগ্রামে কনভার্ট করতে হয় তাহলে 10^3 দ্বারা গুণ করতে হয়। কাকে গুণ করব, গ্রাম লবে আছে এখানে লব দেব, গ্রাম যদি হরে থাকতো তাহলে হর। এইখানে এই 1 কে 10^3 দ্বারা গুণ করছি, গ্রামের জায়গায় মিলিগ্রাম আছে। এখন আমি যদি মিলিলিটারকে যদি লিটারে কনভার্ট করতে হয় তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে। কাকে ভাগ করব, মিলিলিটার আছে কোথায় হরে, তাহলে এই 10^6 কে তুমি 1000 দ্বারা ভাগ করো। এটাকে 1000 দ্বারা ভাগ করা মানে কি 10 ইনভার্স। এই টোটাল ক্যালকুলেশনটা হয়ে যাবে কি 1। আমি যখন ভাগ করব মিলিলিটারটা লিটারে কনভার্ট হবে, তখন এটা মিলিগ্রাম পার। তাহলে 1 ppm ইকুয়াল টু 1 মিলিগ্রাম পার। তাহলে আমি এটার সাহায্যে আমি সংজ্ঞায়িত করতে পারি 1 লিটারে, যেমন এটাকে 1 লিটারে যত মোল আছে তাহলে আমি বলতে পারি 1 লিটারে যত মিলিগ্রাম ডিজল থাকে সেটাকে আমরা বলবো কি ppm, শুধু ppm। যদি 1 লিটারে 1 মিলিগ্রাম ডিজল থাকে তাহলে 1 ppm, 1 লিটারে যদি 2 মিলিগ্রাম ডিজল থাকে তখন 2 ppm, 1 লিটারে যদি 3 মিলিগ্রাম ডিজল থাকে তখন আমরা 3 ppm। আর যদি ppm এর সংজ্ঞা দিই তখন বলতে হবে 1 লিটারে যত মিলিগ্রাম ডিজল আছে। আমরা যদি মোলারিটির সংজ্ঞা দিই তাহলে বলতে হবে 1 লিটারে যত মোল ডিজল আছে। আর আমরা যদি 2 মোলারের সংজ্ঞা দেই তাহলে বলতে হবে 1 লিটারে 2 মোল যদি ডিজল থাকে। আমরা যদি এখানে 1 ppm এর সংজ্ঞা দিই তাহলে বলতে হবে 1 লিটারে 1 মিলিগ্রাম এখানে কি আছে, ডিজল আছে। দেখো বুঝতে পারছো কিনা।
ওকে, আমরা তাহলে ppm এর বিকল্প সংজ্ঞা দিতে চাই। এটাকে আমরা বিকল্প সংজ্ঞা দিতে চাই। তাহলে আমরা আসলে কি বলতে পারি, যেহেতু লিটার আছে ভি, আয়তনটা অলওয়েজ টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, ভিটা অলওয়েজ তাপমাত্রার উপর কি করে বলতো ডিপেন্ড করে, আয়তন আর তাপমাত্রা কি অলওয়েজ সমান। তাহলে আমরা কি বলতে পারি, স্থির তাপমাত্রায় যখন আয়তন থাকবে, আমরা আসলে এটাকে সংজ্ঞায়িত করতেছি কি ppm w/v এর মাধ্যমে। স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে কোন পদার্থের যত মিলিগ্রাম, এটাই এক্সামে লিখবা, স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে কোন পদার্থের যত মিলিগ্রাম দ্রবীভূত থাকে, যত মিলিগ্রাম দ্রবীভূত থাকে তাকে তোমার কি বলা হবে, ppm। তাকে তোমার ppm বলে। বা তাকে ওই দ্রবণের ppm বলে, ওই দ্রবণের ppm। একটু বোঝার ট্রাই করো। আমরা যদি মনে করো কোশ্চেনে যদি লিখতে চাই, আমরা যদি কোশ্চেন লিখতে চাই H2SO4 দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা 0.3 ppm বলতে কি বুঝো, বলতে এটা দ্বারা আসলে কি বোঝা যাবে, এটা বোঝার ট্রাই করো। তাহলে আমি যদি এখানে একটু নোটে যদি যাই, তাহলে 1 ppm ইকুয়াল টু আমরা কি জানি 1 মিলিগ্রাম পার লিটার। তাহলে 5 ppm মানে কি, এটাকে 5 দ্বারা মাল্টিপ্লাই করো, 5 মিলিগ্রাম পার লিটার। আমি যদি 5 ppm যদি বলি, তাহলে এটা হবে কি 5 মিলিগ্রাম পার লিটার। আমি যদি 0.3 ppm বলি, তাহলে হবে কি বলতো 0.3 মিলিগ্রাম পার কি বলতো লিটার, এটা বলা যাবে 0.3 মিলিগ্রাম পার লিটার। তাহলে আমি এখানে বলতে পারি স্থির তাপমাত্রায় H2SO4 দ্রবণে প্রথমে ppm এর সংজ্ঞা দেবা, তারপর বলবা যে H2SO4 দ্রবণের ঘনমাত্রা এত ppm বলতে বোঝায় যে স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে H2SO4 এর 0.3 মিলিগ্রাম দ্রবণ কি আছে বলতো দ্রবীভূত আছে। এটা দ্বারা কি বুঝাবে, প্রথমে কি করতে হবে, ppm এর সংজ্ঞা দিবা, ppm এর সংজ্ঞা, তারপর নিচ থেকে লিখবা। এটা দ্বারা বোঝানো হবে H2SO4 দ্রবণের ঘনমাত্রা 0.3 ppm বলতে বুঝায় স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে H2SO4 এ 0.3 মিলিগ্রাম দ্রবণ দ্রবীভূত আছে। তাহলে এখান থেকে আমি যদি একটু ডিরেক্ট করে দিই, বুঝায় স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে H2SO4 এর 0.3 মিলিগ্রাম দ্রবীভূত। প্রথমে এটা সংজ্ঞা দিয়ে তারপর একটু প্যারা করে জিগজ্যাগ ডিজাইন করে তারপর তুমি এটা লিখবে। দেখো আমার কথাগুলো বুঝতে পারছো কি আমাকে জানাও।
এখন আমরা পিপিএমটা আসলে কোথায় ব্যবহার করব, এটার অ্যাপ্লিকেশনটা কোথায়? পিপিএম এর অ্যাপ্লিকেশনটা আসলে কোথায়? এটা দেখো পিপিএম এর ব্যবহার। আমরা মোলারিটি থেকে আমরা বলি কি 1 লিটারে কত হচ্ছে, 1 লিটারের পরিমাণ আর 10⁶ ml এর পরিমাণ অনেক বেশি, 10⁶ ml এখানে কি অনেক বেশি। অর্থাৎ যে সমস্ত দ্রবণে তোমার কি যে সমস্ত দ্রবণের দ্রবীত দ্রব্যের পরিমাণটা খুবই সামান্য পরিমাণ আছে, 1 লিটারের ক্ষেত্রে মনে করো কোন যে সমস্ত দ্রবণের দ্রবীত দ্রব্যের পরিমাণটা কি খুবই সামান্য পরিমাণ, যদি আমি ওই সমস্ত দ্রবণের ক্ষেত্রে যদি 1 লিটার নিয়ে যদি হিসাব করি, যদি 1 লিটারে দ্রবীত দ্রব্যের পরিমাণ আর 10⁶ ml এর দ্রবীত দ্রব্যের পরিমাণ কখনো এক হয় না। যে সমস্ত দ্রবণের ঘনমাত্রা খুবই কম, যে সমস্ত দ্রবণগুলো কি হয় যাদের ঘনমাত্রা কম হয় তাদেরকে আমরা লঘু দ্রবণ বলি। যে সমস্ত দ্রবণে দ্রবীত দ্রব্যের পরিমাণটা খুবই কম হয়, সামান্য পরিমাণ হয়, তাদেরকে আমরা বলি লঘু দ্রবণ। আর দ্রবীত দ্রব্যের পরিমাণটা যদি বেশি হয় তখন তাদেরকে আমরা কি বলি? গাঢ় দ্রবণ। এটাকে আমরা কি বলি? লঘু দ্রবণ কি? দ্রবীত দ্রব্যের পরিমাণ খুবই কম, দ্রব্যের পরিমাণ যদি কম থাকে, আর এখানে আমরা গাঢ় দ্রবণ বলতে কোনটা বুঝি? দ্রবীত দ্রব্যের পরিমাণটা তোমার কি থাকে? বেশি থাকে, দ্রব্যের পরিমাণটা তোমার কি থাকে? বেশি। এটা হচ্ছে বেশি। এখন তুমি একটু দেখো, আমরা যে সমস্ত দ্রবণের দ্রবীত দ্রব্যের পরিমাণটা খুব কম তাদের যদি 1 লিটার নিয়ে হিসাব করি, তাদের যদি আমি 1 লিটার দ্রবণের জন্য যদি হিসাব করি যে এখানে আসলে দ্রবীত দ্রব্যের পরিমাণটা কতটুকু আছে, তাহলে ওই অ্যামাউন্টটা খুবই সামান্য একটা অ্যামাউন্ট। এই কারণে তাদের ক্ষেত্রে আমি যদি 1 লিটারের পরিবর্তে 10⁶ ml এ কতটুকু দ্রব্য আছে সেই অ্যামাউন্টটা একটু কাউন্টেবল, হ্যাঁ, এটা গ্রহণযোগ্য একটা মান পাওয়া যায়। যে সমস্ত দ্রবণের দ্রবীত দ্রব্যের পরিমাণ 1 লিটারে এখানে দ্রব্য যে পরিমাণ ডিজলভ আছে, তোমার 1 লিটারে যে পরিমাণ দ্রব্য ডিজলভ আছে 10⁶ ml এ 1 মিলিয়নে কিন্তু তার চেয়ে কি আছে বলতো বেশি দ্রব্য ডিজলভ আছে। যদি দ্রবণটা যদি খুবই কম হয়, এটা যদি লঘু দ্রবণ হয়, এটাও কি তোমার লঘু দ্রবণ। দুটাই যদি লঘু দ্রবণ হয়, তাহলে আমি যদি 1 লিটার দ্রবণ নিয়ে যখন কাজ করি তখন এই ডিজলভ পদার্থের পরিমাণটা খুবই সামান্য পাওয়া যায়, খুবই নেগলিজিবল অ্যামাউন্ট পাওয়া যায়, যেটা কাউন্টেবল না, অলমোস্ট জিরোর কাছাকাছি। এই কারণে আমরা 1 লিটার দ্রবণ নিয়ে সেটাকে অ্যানালাইসিস না করে আমরা 1 মিলিয়ন দ্রবণ নিয়ে আমরা সেটাকে কি করি বলতো? অ্যানালাইসিস করি। 10⁶ ml তোমার কি দ্রবণটা নিয়ে অ্যানালাইসিস করলে দ্রবীত দ্রব্যের পরিমাণটা এই পাত্রের চেয়ে এখানে একটু বেশি পাওয়া যায়, তখন সেটা কি হয়? কাউন্টেবল হয়, সেটা গ্রহণযোগ্য হয়। অর্থাৎ যে সমস্ত দ্রবণের ঘনমাত্রা খুবই কম, অর্থাৎ লঘু দ্রবণ, ঘনমাত্রা খুবই কম, যে সমস্ত দ্রবণগুলো লঘু দ্রবণ, সেই সমস্ত দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার জন্য আমরা কোন একক ব্যবহার করি? পিপিএম। আর যাদের ঘনমাত্রা বেশি তাদেরকে আমরা মোলারিটি কি রিপ্রেজেন্ট করি। কারণ যাদের ঘনমাত্রা বেশি তাদের 1 লিটারের জন্য এখানে কি দ্রবীত দ্রব্যের পরিমাণটা কি গ্রহণযোগ্য একটা মান পাওয়া যায়। অর্থাৎ তাহলে এখানে আমি বলতে পারি যেসব দ্রবণের ঘনমাত্রা খুবই কম, অর্থাৎ লঘু দ্রবণের ক্ষেত্রে পিপিএম ব্যবহার করা হয়, পিপিএম একক ব্যবহার করা হয়। সেকেন্ড পয়েন্ট, যেমন পানিতে কি পরিমাণ দূষক আছে, আর্সেনিকের পরিমাণ কি রকম আছে? আর্সেনিকের পরিমাণ খুবই সামান্য থাকে, হ্যাঁ, সেটা অ্যানালাইসিস করার জন্য, হ্যাঁ,
পানিতে ভারী তোমার ধাতুগুলো মেটাল যেগুলো আছে সেগুলো কি রকম আছে, অর্গানিক পলিউটেন্ট কি রকম আছে, এগুলো খুবই সামান্য পরিমাণ থাকে। পানিতে 200 মোলের পরিমাণ নির্ণয়, মোলের পরিমাণ নির্ণয় এটা ব্যবহার করা হয়। খাদ্যদ্রব্যে ভেজাল আছে কিনা, হ্যাঁ ভেজালটাকে আমরা পলিউটেন্ট বলি, দূষক বলি। দূষক মানে কি, যেটা দূষিত করে এনভায়রনমেন্টকে বা পানিকে যেভাবেই হোক না কেন, তোমার কি হয় খাদ্যদ্রব্যে দূষক নির্ণয়, দূষক নির্ণয়। বায়ু, বায়ুতে যে উপাদানগুলো আছে, বায়ুর কোয়ালিটি গুণগত মান, একটা এনভায়রনমেন্টে কত পার্সেন্ট অক্সিজেন থাকতে হয়, কত পার্সেন্ট নাইট্রোজেন থাকতে হয়, কত পার্সেন্ট অক্সিজেন তোমার কার্বন ডাই অক্সাইড থাকতে হয়, তারপর অন্যান্য উপাদান হাইড্রোজেন টোজেন এই উপাদানগুলো থাকতে হয়। হ্যাঁ এটার কোয়ালিটি কি রকম আছে, এই উপাদানগুলোর পরিমাণটা জানার জন্য হ্যাঁ বায়ুর কোয়ালিটি, বায়ুর গুণগত মান নির্ণয়, মান নির্ণয় এই এককটা কি করে ব্যবহার। তাহলে এই জিনিসটাকে আমি যদি একটু রিভিউ করি, যদি দ্রবণগুলো যদি খুব লঘু দ্রবণ হয় তাহলে 1 লিটারে তোমার দ্রবীভূত দ্রবণ ডিজলভ অ্যামাউন্টটা এখানে খুব কম পাওয়া যায়। লঘু দ্রবণের ক্ষেত্রে এখানে ডিজলভ অ্যামাউন্ট এমনিতেই কম থাকে, আর যদি 1 লিটার দ্রবণ নিয়ে আমি যদি অ্যানালাইসিস করি তখন এই অ্যামাউন্টটা অনেক কম হয়, অনেক নেগলিজিবল হয়। এই কারণে ওই দ্রবণ, ওই সমস্ত লঘু দ্রবণে আমরা 1 লিটার না দিয়ে একটা বিশাল একটা অ্যামাউন্ট নিই। ওই বিশাল 1 লিটারে যতটুকু অ্যামাউন্ট ডিজলভ থাকে তার চেয়ে 1 মিলিয়নে তার চেয়ে বেশি পরিমাণ অ্যামাউন্ট এখানে কি থাকে মূলত ডিজলভ থাকে। এজন্য তোমার কি হয় 10⁶ ml এ দেখা যায় যে 10⁶ এটা বিশাল অ্যামাউন্টের ডিজলভ অ্যামাউন্টের পরিমাণটা বেশি হয়, বেশি থাকে, তো ওই অ্যামাউন্টটা নিয়ে তোমার কি করা যায় অ্যানালিসিস করা যায়। এখন আমরা এইজন্য যে সমস্ত দ্রবণের ঘনমাত্রা খুবই কম, যে সমস্ত দ্রবণে দ্রবীভূত দ্রব্যের পরিমাণটা খুবই সামান্য পরিমাণ থাকে তাদের ঘনমাত্রাটা আমরা ppm এককে ব্যবহার করি। এক্ষেত্রে তোমার পানির ক্ষেত্রে ব্যবহার হয় পানিতে যে বিভিন্ন ধরনের দূষক পদার্থ আছে সেই দূষক পদার্থের পরিমাণ নির্ণয়, এবং বায়ুতে যে তোমার কোয়ালিটি আছে নাইট্রোজেন অক্সিজেন এবং বিভিন্ন যে উপাদানগুলো থাকে সেই জিনিসগুলোর পরিমাণ নির্ণয়, এবং খাদ্যদ্রব্যে যে দূষকগুলো আছে তাদের পরিমাণ নির্ণয়টা ppm এর সাহায্যে আমরা করতে পারি। এটা হচ্ছে ইউজেস অফ ppm। এটা বুঝতে পারছি কিনা? ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। অবশ্যই আগের পড়াগুলো করে নেবো, আমাদের ম্যাথটা সলভ করা হয় নাই করে দেবো। হ্যাঁ আজকে টাইম কি হয়ে গেছে অনেক, আজকে একটু এই কয়েকদিন অনেক বিজি আছে। হ্যাঁ এই সপ্তাহটা আমরা নতুন গ্রুপ কেউ হয়ে যাবে, রিসেন্টলি আমাদের লিংক পেয়ে যাবো, কিন্তু এই সপ্তাহ চলবে। ভালো থাকো এবং সুস্থ থাকো, বাই বাই।